বিজ্ঞ আইনজীবীবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমার প্রিয় আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। আসলে আপনাদের কাছে আমার বলার কি আছে, আমি তো আপনাদেরই মানুষ। রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয়, তখন তিনি বলেছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের হৃদয়। আসলে আমি আপনাদেরই মানুষ। আমাকে এত বিশেষণ দিয়ে যখন বলেন, আমি তো বিব্রত বোধ করি। যাই হোক, ঠাকুরগাঁও পাহাড়ের সদস্যবৃন্দ যারা আছেন তাদের সবাইকেই আমি চিনি, জানি, প্রায় সবাইকেই। যেখানে আসলেই আমার কতগুলো মুখ ভেসে ওঠে আমার চোখের সামনে। এই মুখগুলোকে আমি ভুলতে পারি না। আপনাদের বড়রামপুর ঠাকুরটা কিছুদিন আগে চলে গেলেন। নুরুল ভাই, আমাদের নুরুল সাহেব ছিলেন। মোহাম্মদ হোসেন, আমাদের নজরুল ইসলাম সাহেব, মোবারক সাহেব, আরো অনেকে আছেন যারা আমাদের মাছ থেকে চলে গেছেন। শহীদুল ভাই, আমাদের বিশিষ্ট বন্ধু শহীদুল ইসলাম, ওয়াজিউর রহমান, আমার নানা ছিলেন। এরকম অনেক নাম এখন মনে পড়বে না, কিন্তু আসলে এরা আপনাদের নেতৃত্ব দিয়েছেন, আপনাদের সঙ্গে ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। এর মধ্যে বলতে আমার কোনো দ্বিধা নেই। সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল আমার বলরাম ঠাকুরটা। আমার ছাত্র জীবন থেকে তার সহযোগিতা পেয়েছি এবং 1971 সালে যুদ্ধের সময় যখন আমি ভারতে, সেই সময় মানুষটির সবচেয়ে বেশি সহযোগিতা, সাহস এবং উদ্যম দেখেছি যুদ্ধের জন্য, সেই মানুষটি ছিল বলরাম ঠাকুরটা। অনেক বিপদে আপদে উনি পাশে দাঁড়িয়েছেন সবসময়। তাকে স্বর্গবাসী হোক, এটাই চাই আমরা। আপনাদের ঠাকুরগাঁও পাহাড়ের ইতিহাস অত্যন্ত গৌরবময় ইতিহাস। আপনারা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবসময় কাজ করেছেন, সবসময় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমাদের এই ছোট্ট শহর ঠাকুরগাঁও মহকুমা শহর ছিল এটা। এখানে একটা মনুষ্যের কোর্ট ছিল, মনে আছে কিনা আপনাদের? যারা পুরনো মানুষ তারা জানেন, এখানে মনুষ্যের কোর্ট ছিল। এই কোণে আপনার তার অফিস ছিল, মানে এজলাস ছিল। আর বাসাটা ছিল আমাদের, আবার বাসার পাশে ভাড়া বাসা একটা ছিল। আমি তাহলে দেখতাম যে আমাদের মুন্সিফ সাহেব তিনি বাসা থেকে বেরোতেন না, কোর্টে যেতেন, তখন রিক্সা চালু ছিল, রিক্সা করে আসতেন, আমি রিক্সা করে ফিরে যেতেন। এবং একদম সন্ধ্যাবেলা একবার হয়তো বারান্দায় এসে দাঁড়াতেন, আবার চলে যেতেন। তারপরে ওইভাবে চিন্তা ভয় হতো, আমি স্কুলে পড়তাম তখন। আমরা এখানে দেখেছি নুরুল চৌধুরী সাহেবকে, আমরা দেখেছি আব্দুল আলী সাহেবকে, আমরা বেশ কয়েকজন ছিলেন। দাপুরের সঙ্গে তারা এখানে আপনার কোর্টে বিচরণ করতেন। আগের কথা আমার সেই কথাগুলো বারবার মনে হয়। আমার আরেকটা কথা মনে হয় এখানে বারবার, যে এই মসজিদ যেটা এখানে আপনার তৈরি হচ্ছে, এই মসজিদের জায়গা বোধ হয় জজ সাহেবের জায়গা, তাই না? হ্যাঁ, তো এটা আমার বয়স, আমি স্কুলে পড়ি, ওই সময় স্থানীয় নেতৃবৃন্দ একসাথে হয়ে তখনকার জুডিশিয়ারির যারা রাজনীতি তারা, তখনকার মহকুমা প্রশাসক সবাই ঠিক করেন কেন্দ্রীয় মসজিদ দেওয়া দরকার। তখন তারা এই মসজিদটা এখানে ফাউন্ডেশন স্কুল দিলেন। আমরা স্কুল থেকে সব দল বেঁধে এসেছি লাইন করে, আমরাও একটা একটা করে ইট এখানে আপনার দিয়েছি। আপনার যে তারপরে যেটা আপনার কংক্রিট, সেটা তৈরি করে এখানে দেওয়া হয়েছে। সুতরাং এই এলাকা, এই শহর, এই জনপদ, এর সঙ্গে আমার সম্পর্কটা একেবারে রক্তের নারীর সম্পর্ক। এখানে নতুন করে কিছু বলার নেই। আমি তো এটুকু বলতে চাই আপনাদেরকে, একটা বিষয় সবসময় আপনারা ধরে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রুল অফ ল অ্যান্ড জাস্টিস, ইনসাফ। এই দুটো জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা সমাজকে অনেকখানি এগিয়ে দিতে পারবো। দুর্ভাগ্যক্রমে বিগত বেশ কিছু সময় ধরে আমরা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি এবং আশা করি আমরা আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং
সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনারা আপনাদের বার লাইব্রেরির কথা বলেছেন, অন্যান্য উন্নয়নের কথা বলেছেন। আমরা চেষ্টা করছি ঠাকুরগাঁ যত দ্রুত সম্ভব গোটা ঠাকুরগাঁকেই একটা উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে আমরা ইতিমধ্যে একটা ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল হয়ে গেছে, ভর্তি নিয়োগ হয়ে গেছে, বাসা ভাড়া হয়েছে এবং ইউনিভার্সিটি তৈরি করার জন্য জমি আমরা নির্দিষ্ট করা হয়েছে, তার বরাদ্দের জন্য আমরা কাজ করছি। আমাদের মেডিকেল কলেজ হয়ে গেছে এবং এটা আগামী আপনার একাডেমিক ইয়ার থেকে তার ছাত্রছাত্রী ভর্তি শুরু হবে। আপাতত পুরনো যে আপনার হাসপাতালটা আছে সেখানে আপনার কাজ শুরু হবে। এরপরে আপনার জায়গা প্রায় নির্ধারণ হয়ে গেছে, সেই জায়গায় আপনার বহুতল ভবন যখন নির্মাণ হবে সেই জায়গায় আমরা কাজ করব। আমরা ঠাকুরগাঁ শহরে একটা পুরো চারদিক দিয়ে আপনার যেটাকে আমরা ডাইভার্সন রোড বলি, সেই ডাইভার্সনটা রিং রোড তৈরি করার আমরা প্রস্তাব দিয়েছি এবং সরকার সেটা গ্রহণ করে। আমরা ঠাকুরগাঁ শহরে মাস্টার প্ল্যান করতে চাই একটা। এখানে আপনার আনপ্ল্যান গ্রোথ হয়ে গেছে ইতিমধ্যে অনেক অপরিকল্পিতভাবে। আমরা এটাকে পরিকল্পিতভাবে এই শহরটাকে আর নির্মাণের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যে ঠাকুরগাঁও পৌরসভার কালচারাল কমপ্লেক্স একটা, যেটা আমাদের পাবলিক লাইব্রেরি, আমাদের অডিটোরিয়াম যেখানে আছে, সেখানে একটা নতুন করে আমরা প্রায় 45 কোটি টাকা ব্যয় করে একটা কালচারাল কমপ্লেক্স তৈরি করার জন্য আমরা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এটা ইনশাআল্লাহ শীঘ্রই আপনার এখানে হবে। আমরা কারণ ব্যারেজের এই পাশে যে আপনার জায়গাটা আছে, আমরা ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। ঠাকুরগাঁও পৌরসভা যেটা, তার যে অফিস, এটা একদম ভেতরে ঢুকে পড়ছে, একটু দেখা যায় না বাইরে থেকে। আমরা চেষ্টা করছি এটা করতে পারবো কিনা জানি না। আর নদীর ব্রিজের পাশে যে জায়গাটা আছে, অর্থাৎ একটা পার্কের মতো ছিল আগে, এই জায়গায় যদি আমরা সেই একটা দৃষ্টিনন্দন একটা ভবন তৈরি করতে পারি পৌরসভার জন্য, তাহলে শহরটার সৌন্দর্য আরো পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ঠাকুরগাঁয়ের জলাবদ্ধতা দূর করবার জন্য আমাদের যে রামদানা আছে, সেই রামদানাকে পুরো খনন করে তার পাশে দিয়ে হাঁটার রাস্তায় তাকে পাশ দিয়ে আমাদের যে আপনার এই আমরা কি বলি টিপ, আমাদের আপনার টিপ গাছ, সেগুন বাগানটা যেটা আছে, সেই সেগুন বাগানটাকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলতে চাই এবং আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমি জানি না কতটুকু পারবো, আমরা যদি সেই সুযোগ দেন, আমার যদি এই মন্ত্রণালয়ে থাকার সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই আমরা সেটা আরো দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো। আমরা কিন্তু একটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশের ব্যাপারটা এত সহজ না। এখানে 20 কোটি মানুষ, আমাদের মাত্র 54,000 বর্গ মাইল একটা এলাকার মধ্যে আমরা বাস করি। এখানে দারিদ্র বড় প্রকট, বিশেষ করে আমাদের ঠাকুরগাঁ জেলা খুব গরিব অঞ্চল। এখানে কলকারখানা নাই, যেরকম একটা ছিল সেটা প্রায় মরে যাচ্ছে, আমাদের সেই সুগার মিল। এছাড়া কিন্তু আর কোনো সেই ধরনের কোনো ইন্ডাস্ট্রি নেই যে ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোক কাজ করবে, তাদের এমপ্লয়মেন্ট হবে, সেই ধরনের কোনো কাজ নেই। আমরা সেটা চেষ্টা করছি যাতে করে এখানে আপনার একটা শিল্পাঞ্চল গড়ে তুলতে হয়, যাতে করে আমাদের জনগণের আয়ের সংস্থান হবে, সেই চেষ্টাটা আমরা এখানে করতে চাচ্ছি। আমরা চেষ্টা করতে চাই যে এখানে ঠাকুরগাঁতে আপনার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কৃষি ভিত্তিক ছোট ছোট শিল্প কারখানা যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের এলাকার মানুষের অনেক উপকার করতে পারবো বলে বিশ্বাস করি। আসলে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে আর বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারি এবং একটা সত্যিকার অর্থিকটা ন্যায় বিচারের কোন রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যেন তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকের উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি, অর্থাৎ
পার্লামেন্টে যে কমিটিগুলো থাকে সেই কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি, কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু গণতন্ত্র আর অনেক পার্লামেন্ট ডেমোক্রেসি অনেক দূর এগিয়ে যাবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা থাকবে, আর বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, তার মধ্যে দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা সুস্থ প্রতিষ্ঠান করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যা শেষ নেই, তারপরে দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায়। টিকে যায় কি জন্যে? যে তাদের গণতন্ত্রটা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ, আপনার প্রশাসন অত্যন্ত দক্ষ প্রশাসন, এবং আপনার যে জুডিশিয়ারি, আপনার মিডিয়া, তাদের অত্যন্ত স্ট্রং মিডিয়া যেভাবে করে দাঁড়িয়ে গেছে। এখানে আমাদের ঠাকুরগাতে একটা জিনিস আছে যেটা আমি ডিসি সাহেবের সঙ্গে সবসময় ব্যবহার করছি, আমাদের মানুষ অত্যন্ত নিরীহ মানুষ, সহজ সরল মানুষ। আমরা আমাকে তোমাকে সবচেয়ে ভয় পায়, এটা আমাদের হিসাবে টের পাবে। একটা আমরা হলে মনে হলো যেন আকাশ ভেঙে পড়লো। এটা কিন্তু আমাদের মানুষকে ফেস করতে হচ্ছে গত কয়েক বছর। আমরা অকারণে বিনা কারণে আমাদের লোকজনের মিথ্যা মামলা হয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে, একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আপনার কাছে আসলে গভর্নমেন্ট সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন আমাদেরকে একটা এমন সমাজ গড়ে তুলি, যে কথাটা আমি আরোপ করেছি, এখন একটা মিটিংও করেছি, মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের এই সমাজের জন্য, সারা বাংলাদেশের এবং আমাদের ঠাকুরের জন্য একটা বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট ছেলে পেলে সমস্ত আমরা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। সেই জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিসি সাহেবকে দিয়ে হবে না, আপনাদের সচেতনতা গড়ে তুলতে হবে। আপনার সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ, আপনারা যদি উদ্যোগ নিয়ে বেরিয়ে আসে, এগিয়ে আসেন, তাহলে এখানে অনেক বেশি সাফল্য অর্জন করা সক্ষম হবে বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদের বহুতল ভবনের কথা বলেছেন, এবং তা আমারও দাবি, দাবিটা আমার। আমি এর জন্য যা কিছু করা দরকার সেটা আমি চেষ্টা করবো। আপনাদের কাছে অনুরোধ থাকে যে আপনাদের চাপটা অব্যাহত রাখবেন, অর্থাৎ ওনার সাথে যোগাযোগ রাখবেন। আমরা যেভাবে এগুলোতে চাই সেভাবে একটা অনুরোধ করবো, আপনাদের এখানে জমি তো খুব বেশি নাই, আর এই জমির মধ্যে কি করে বহুতল ভবনে গিয়ে আপনারা করতে পারেন তার একটা প্রজেক্ট তৈরি করেন, প্ল্যান তৈরি করেন, নিয়ে আসেন। হ্যাঁ, সেটা আপনাদের যে জমি আছে সেই জমির উপরে আপনারা প্ল্যান তৈরি করেন, একটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা নিয়ে আসেন। আমাদের জন্য কি করতে হবে আমরা চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো। আমি বক্তব্য দীর্ঘ করবো না, অনেক সময় হয়ে গেছে। আমি শুধু আপনাকে অনুরোধ করবো যে আমাদের ঠাকুরের মানুষ, আমরা ধরেন না যে আমরা রাজনীতিতে অর্থনীতির কথা জুড়ে রাখি, ঠাকুরের কথাটা আগে ভাবি, এবং ঠাকুরের মানুষের উন্নতি কিভাবে হবে, সাধারণ মানুষের উন্নতি কিভাবে হবে সেই চেষ্টাটা আমরা করি। আমাদের এখানে দারিদ্র খুব বড় রকমের সমস্যা, কিন্তু খুব বড় রকমের সমস্যা। আপনার যে এয়ারপোর্ট করে আমাদের সাধারণ মানুষ, এয়ারপোর্ট হবে ইনশাআল্লাহ, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তার ফিজিবিলিটি হয়েছে, কিন্তু এয়ারপোর্টে চলবে কে? প্লেন ঠিক কিনা? 10,000 টাকা বলে ভাড়া, 10,000 করে কত করি আমার ভাড়া বলেন? তাও করা হবে ভালো, ভালো একটা এয়ারপোর্ট হলো, সবাই যাতায়াত করবে। তার থেকে বেশি দরকার আমাদের ট্রেন লাইন থেকে ঠিক করা, তাই না? যাতায়াতের জন্য এটাও আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের লাইনটা ভালো চলে, কোচগুলো ভালো দেয়, আমরা সেভাবে যেন চলতে পারি। আমি বক্তব্য বাড়াবো না, আরেকটা কথাই বলতে চাই, কর্মসংস্থানের খুব অভাব, চাকরি বাকরি নাই। আমরা চেষ্টা করতেছি যে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। তো একটা সমস্যা আমার আছে, সেটা আপনাকে বলি। আমার কাছে লোকজন যায় খালি আপনার সুপারিশ, খালি সুপারিশ, কি বলে ওখানে বদলি, কে ওখানে বদলি, কনস্টেবল ট্রান্সফার, আপনার হাসপাতালে বদলি। এত সুপারিশ দিয়ে থাকলে আমি তার কাজ করতে পারি না। সরকার থেকে রাত্রি পর্যন্ত শুধু সুপারিশ, তো এইভাবে তো কাজ করা যায় না। বড় কাজ করতে হলে আপনাকে তো সময় দিতে হবে, তাই না? তো যতটা কম পারবে আমরা চেষ্টা করি যেন সুপারিশটা কম হয়, আমি কাজ করতে পারি সেভাবে। আর আমি আপনাদের কাছে সবসময় ঋণী, ভীষণভাবে ঋণী সব লোকের কাছে।
তারপরে মানুষ আমাকে সবসময় সমর্থন দিয়েছে। আমি যতবার আপনাদের সামনে এসেছি নির্বাচনের জন্য আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। এবার তো অকুণ্ঠ সমর্থন পেয়েছি আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছ থেকে, আপনাদের শহরবাসীর কাছ থেকে পেয়েছি। আপনারা অনুগ্রহ করে আমাকে দোয়া করবেন যে কদিন আমরা বাঁচিয়ে রেখেছেন, আমি যেন আপনাদের কাজ করতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি এবং এলাকাতে মানুষের, সাধারণ মানুষের কিছু উপকার করতে পারি। আরেকটা কথা আছে, এখানে আমাদের স্কুলগুলো আমি ডিসিশনকে বলেছি, আমার খুব কষ্ট হয়েছে যখন আমি প্রথম নির্বাচনী আজকে দেখতে গেলাম। আমার মনে হলো যে সমস্ত একটা পরিত্যক্ত গরুর একটা খামার হবে, এইরকম করুন অবস্থা। অথচ এই ইউরোপে হাই স্কুলটা কত সুন্দর ছিল। ঠিক আছে, আপনার সিএম গার্লস স্কুল, আমাদের হাজিপাড়া হাই স্কুল, অন্যান্য স্কুলগুলো আমি বিশেষজ্ঞের অনুরোধ করেছি যে আপনি স্কুলগুলোকে বাঁচানোর চেষ্টা করেন, তাদেরকে যেন ছাত্র যায়, তাদের সেখানে যেন ভালো শিক্ষক পাওয়া যায়। হেডমাস্টার নাই, হেডমাস্টার যেভাবে করতে হবে সেইভাবে কাজ করতে হবে। আসুন সবাই মিলে আমরা ঠাকুরগাকে উন্নত করবার চেষ্টা করি, ঠাকুরগা মানুষের দারিদ্র করবার চেষ্টা করি। আপনাদের যে সমস্ত কথা আপনারা বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই ভবন নির্মাণের জন্য। অনেক ধন্যবাদ। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের একটা সুখী, সমৃদ্ধ, ন্যায় বিচারের মানবিক মর্যাদায় বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই বলে আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি, সাফল্য কামনা করছি। ধন্যবাদ।